চাও চাও এ তুর্কি। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে চাও বাংলাদেশ প্রোগ্রামে। আমি নাহিদ, আপনাদের সাথে আছি এই সুন্দর যাত্রায়। আমরা এই প্রোগ্রামে কথা বলবো জীবনের গল্প, পড়াশোনা, ইতালি এবং ইউরোপের জীবনযাত্রা সবকিছু সাথে নিয়ে আড্ডা ও অনুপ্রেরণায় এক মিছিল তৈরি করবো ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামে আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এস এন জুনায়েদ। আমি জুনাইদ। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানের উপর অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করি। তারপরে একটি সফটওয়্যার কোম্পানিতে আমি চাকরি করতাম। চাকরির পাশাপাশি আমি মনে করি যে আমার উচ্চশিক্ষার প্রয়োজন আছে। তারপরে আমি একটু ঘাটাঘাটি শুরু করি যে কোথায় নিজের বাজেটের মধ্যে আমি আমার উচ্চশিক্ষাটা অর্জন করতে পারি। তো তারপর থেকে আর কি এটার জন্যে ভাই, আপনাদের এখানে ইউনিভার্সিটি পাবনাতে পড়তে আসছে, আপনার সাবজেক্টের জন্য কোনটা হবে? আমি কোয়ান্টিটেটিভ অ্যান্ড কম্পিটিশনাল বায়োসায়েন্সের উপরে মাস্টার্স করতেছি। যাক, বাংলাদেশে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্স পড়াশোনা করতেন। জি, আচ্ছা। এখন আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি কখন চিন্তা করলেন যে বাইরে আসলে পড়তে যাওয়া উচিত? নর্মালি দেখেন, আমরা যখন বাংলাদেশে আমরা পড়াশোনা করি, আমরা ব্যাচেলর করার পরে আমরা চিন্তা করি যে গভর্নমেন্ট জবের জন্য, বিসিএস এর জন্য সবাই ঝুঁকে পড়ি। জি, গভর্নমেন্ট জব তো পাশাপাশি আছে, ওটা দিকে বেশি ঝুঁকে পড়ি। কিন্তু আপনি ওই দিকে না গিয়ে আপনার কেন মনে হলো যে আপনার বাইরে আর হায়ার স্টাডি করতে আসার জন্য? আমি যখন চাকরি করতাম তখন আস্তে আস্তে আমার নিজের মনের মধ্যে একটা চাহিদা আসলো যে বাইরের একটা ডিগ্রি থাকলে কেমন হয়। এটা তো আমার দেশেতেও দেশের জন্য আমি যদি দেশে কামব্যাক করি তাহলে দেশের বাইরে একটা ডিগ্রি দিয়ে আমি যেটা ভালো রেজাল্ট নিয়ে থাকতে পারি তাহলে আমি ইউনিভার্সিটির ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে পারবো, বা আমি আরও ভবিষ্যতে আরও বেশি রিসার্চ সেক্টরে নিজেকে নিজের অবদানটা দিতে পারবো বা রাখতে পারবো। তো সেইখান থেকে আমার মাথায় আসে যে বাইরে একটা উচ্চশিক্ষা বা বাইরে একটা ডিগ্রি আমার প্রয়োজন। এই যে আপনি যে ইতালিতে আসার জন্য যে প্রসেসিং গুলো, হ্যাঁ, স্টাডি ভিসাতে এখানে আসতে তো অবশ্যই একটা প্রসেসিং আছে, বা যে কোনো ভিসাতে আপনি যেই কান্ট্রিতে যান না কেন একটা প্রসেসিং থাকে। যে প্রসেসিং আপনি নিজে নিজে করছেন না করে দিচ্ছেন? না, সম্পূর্ণ প্রসেসিংটা আমার নিজের হাত দিয়েই করা। আপনি যদি বলতেন সবাইকে কিভাবে নিজের প্রসিডিউরটা করছেন বা কি কি বিষয়ে আপনি ফোকাস করছেন। এখানে যেমন আমরা অনেকে জানি, আমরা আগে আসছি ইতালিতে, তারা দেখি কি যে অনেকে না বুঝে অনেক এজেন্সির কাছে যায়, অনেক এজেন্সি তাদেরকে প্রতারিত করে। সব এজেন্সি যে খারাপ আমি এটাও বলতেছি না, কিছু কিছু এজেন্সি অনেক প্রতারিত করে, ওই জিনিসগুলো বেশি হাইলাইটেড হয়। এখন এই ক্ষেত্রে আপনি যারা আপনার অনেকে সেভ করতে চায় আর কি, নিজে ফাইলটা নিজেই প্রসেসিং করতে চায়, এই ক্ষেত্রে তাদেরকে কি পরামর্শ দেবো, তাদেরকে কি নির্দেশনা দিতে পারবো, বা আপনার অনুভূতি তাদের সাথে শেয়ার করেন? পরামর্শ বলতে আমি যদি আমার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তাহলে এটাই আমি মনে করি পরামর্শ হিসেবে কাউন্ট হবে। আমার নিজের যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, আমি জানুয়ারি মাসে আমি আমি ভার্সিটির সরাসরি ওয়েবসাইটে যাই। আমি সেখানে দেখি কোন এলিজিবিলিটি কি আছে, মিনিমাম ক্রাইটেরিয়া কি অ্যাপ্লাই করার জন্য, সেগুলো আমি নোট ডাউন করি। আমি কোথায় কোথায় আমার যেই যোগ্যতা আছে এটা আমি ফুলফিল করতে পারি সেগুলো আলাদা নোট ডাউন করি। কখন কোন ডেডলাইনগুলো আছে সেগুলো নোট ডাউন করি, এবং তারপরে আমি সেগুলো যে অনুযায়ী ডকুমেন্টগুলো আমি আগেই সংগ্রহ করে রাখছিলাম। এবং এখন বাংলাদেশে তো আপনার কাগজপত্র চাইতে পারার জন্য একটা সুন্দর সাইট জিনিসটা আসলে একটা খুবই সুন্দর করে করছে, তো যে সবকিছু অনলাইন সিস্টেম করে করছে। জি, তো আমি যেহেতু আমি অ্যাপ্লাই করবো, আমি ডিসেম্বর মাসের মধ্যেই সবকিছু আমি স্টাইল করাই ফেলি। তারপরে জানুয়ারি মাসে আমি যখন যেখানে আমি পারছি যে আমার এখানে ক্রাইটেরিয়া ফুলফিল করতেছি আমি অ্যাপ্লাই করতেছি। এর মধ্যে কিছু ছিল ফ্রি, কিছু ছিল পেইড। তো এগুলো বিভিন্ন রকমের অ্যামাউন্ট আছে। তো এক মাসের মধ্যে, ফেব্রুয়ারি মাসের মধ্যে আমি আমার অফার লেটার হাতে পেয়ে যাই। তো অফার লেটার হাতে পাওয়ার পরে তো কনফিউজ হয়ে যাই যখন আমি বিভিন্ন গ্রুপে ঢুকি। আপনি অফার লেটার পাঠাচ্ছেন? আমি অফার লেটার পাচ্ছি দুইটা। ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছিলেন নাকি? আমি অ্যাপ্লাই করছিলাম মোট 4টা ইউনিভার্সিটি। আচ্ছা, কোন কোন ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি অফ পাদোভা, ইউনিভার্সিটি অফ পিসা, ইউনিভার্সিটি অফ ত্রিস্তে, ইউনিভার্সিটি অফ জেরোনা। আচ্ছা, সবগুলোই সুন্দর ইউনিভার্সিটি। আমি এই কিছুদিন আগে ইউনিভার্সিটি অফ ত্রিস্তিতে সামার ক্যাম্পে 1 সপ্তাহ জন্য গেছি। আচ্ছা, আসলে একটা সুন্দর ইউনিভার্সিটি, পাহাড়ের উপরে পাহাড়।
রিকোয়ার্ড ডকুমেন্ট যা আছে আমি চোখ বন্ধ করে ওই রিকোয়ার্ড ডকুমেন্টগুলো জমা দিয়েছি। আমাদের তো প্রায় 20 থেকে 22 রেডি করতে হয়। এবং ওই ডকুমেন্ট যেগুলো জমা দিয়েছি সেগুলো প্রুফ করার জন্য যে সাপোর্টিং ডকুমেন্টগুলো দরকার ছিল আমি সেগুলো জমা দিয়েছি। এবং আল্লাহর রহমতে জুলাই মাসে আমি ফাইল জমা দিই, আর হচ্ছে আমি সেপ্টেম্বর মাসে ডিসিশন পাই। আমার কোনো হচ্ছে ইন্টারভিউ হয়নি, সরাসরি আমার কাছে মেইল আসছে যে ভিসা ইস্যু করলাম। আচ্ছা, এটা তো যাক খুশি, খুবই খুশি খবর, আলহামদুলিল্লাহ। এখানে একটা বিষয় একটু জানতে চাই আর কি, আমরা যারা ইতালিতে অ্যাপ্লাই করি তাদের মধ্যে একটা ধারণা যে এমআই দিয়ে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ভার্সিটিগুলো এমআই দিয়ে অফার লেটার দেয়, অ্যাকসেপ্ট করে, কিন্তু এমবাসি কিন্তু রিকোয়ারমেন্ট আছে যে আইএলটিএস দিতে হবে। জি, আইএলটিএস লাগবে। তো এই ক্ষেত্রে আপনি পরে কি এমআই আইএলটিএস দিছিলেন বা কি আগে আইএলটিএস অ্যাপ্লাই করছিলেন? না, আমি হচ্ছে যখন অ্যাপ্লাই করি তখন হচ্ছে আমার এমওয়াই ছিল, আমার তখন আইএলটিএস ছিল না। আর আমি যখন অফার লেটার পেয়ে গেলাম তখন মাথার মধ্যে একটা আসলো যে দেখলাম যে হচ্ছে এমবাসি তো আইএলটিএস চাইতেছে, আইএলটিএস সার্টিফিকেট জমা নেবে। তো তখন আবার আমি যখন চেক লিস্টে ডাউনলোড দিই তখন আপডেট চেক লিস্ট তখন আপডেট হয়নি আর কি তাদের ওয়েবসাইটে। তো তখন ছিল আইএলটিএস রিকোয়ারমেন্ট 5.5। আবার যখন হচ্ছে নতুন চেক লিস্ট আপডেট করলো, আপলোড দিল, তখন ওখানে লেখা ছিল আইএলটিএস রিকোয়ারমেন্ট 6। তো আলহামদুলিল্লাহ আমার এই অনেক তার চেয়ে অনেক রেজাল্ট বেশি ছিল, তো ওটা নিয়ে আমার কোনো সমস্যা হয়নি। তো আমি ওই ফাইলটা জমা দিচ্ছি। তো অনেকে বলবে যে হচ্ছে এমওয়াই দিয়ে আপনি চলে যেতে পারবেন ইটালি, কিন্তু এটা ভুল। আসলে এই বছরে অনেক ফাইল রিজেক্ট হয়েছে যে প্রপার ডকুমেন্ট ফুলফিল না করার জন্য। আইএলটিএস এর ইংলিশ যে প্রফিসিয়েন্সি এই প্রুফটা অনেকে দিতে পারে নাই। অবশ্যই। আচ্ছা, এবার পরের কোশ্চেনে যেতে হবে, এই অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে সবচেয়ে আরেকটা ক্রিটিক্যাল বিষয় যেটা মানুষ অনেক যে কারণে ভিসাটা বেশি রিজেক্ট হয় সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইস্যু। এখন আপনি এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করছিলেন? এটা আপনি সেলস স্পন্সর রাখছেন নাকি আপনার ফ্যামিলি কাউকে? না, এটা আমার ফ্যামিলি আমাকে স্পন্সর করছে, আমার বাবা মা দুইজনে আমাকে এই sponsor ক্ষেত্রে করছে। আপনার ডকুমেন্টগুলো কিভাবে প্রিপেয়ার করছিলেন? এখানে ডকুমেন্টটা একদম আমার কাছে সলিড ছিল। আব্বুর আমার ব্যাংক স্টেটমেন্ট তুলছি, সেখান থেকে সলভেন্সি সার্টিফিকেট নিয়েছি, আমার ব্যাংক স্টেটমেন্ট তুলছি, সলভেন্সি সার্টিফিকেট নিয়েছি এবং জমা দিয়ে দিয়েছি। আপনার বাবা কি সরকারি চাকরি করতো বা ব্যবসা করতেন? আমার সব কিছু। আচ্ছা, এই জন্য হয়তো মানে আপনার প্রবলেম হয় না, কিন্তু যাদের বাবা ব্যবসা করে বা যারা মানে ব্যবসায়ী লোক তাদের অবশ্যই টি সার্টিফিকেট, তারপর ব্যবসা লাইসেন্স, জি, আদার্স ট্যাক্স সার্টিফিকেট সব কিন্তু জি, আমি এটা বলতে ভুল করছি, টিন আর ট্যাক্স সার্টিফিকেট আমি জমা দিয়েছিলাম। এটা ইনকাম করতে এটা প্রুফ করতে হবে। এটা তো অবশ্যই দিতে হবে আর কি। স্পন্সর বাবাকে দেখাচ্ছে, কিন্তু বাবা হচ্ছে ব্যবসায়ী। জি। এই ক্ষেত্রে তাদের ধর ডকুমেন্ট কি কি দেওয়া দরকার? যেমন আমি যতটুকু জানি, ট্রেড লাইসেন্স, ব্যবসা ট্রেড লাইসেন্স, জি। ট্যাক্স সার্টিফিকেট, জি। তারপরে টি সার্টিফিকেট, জি। তারপরে এখন এই যে আপনি যেগুলো বলছেন এগুলো তো দেওয়া লাগবে। হ্যাঁ কিন্তু এখানে কিছু বিষয় আছে, যেমন ওই যে বললাম চেক লিস্ট আপডেট করছে এমবাসি। তো 2024 সালেও কিন্তু যে ফাইলগুলো জমা নেওয়া হয়েছে সেখানে বলছে যে হচ্ছে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। হ্যাঁ, কিন্তু হুট করে আমি যখন ফাইল জমা দেবো, এটা কিন্তু 12 মাস। হ্যাঁ, এখন 12 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তাহলে দেখা গেছে ধরেন ইতালিতে অ্যাপ্লিকেশন করবো, এই ক্ষেত্রে সবার আগে কোন কাজটা করা উচিত? আগে ব্যাংক ক্রেডিট করতে হবে। অফার লেটারও পাইলাম না, কোনো কিছুই পাইলাম না, এবার ব্যাংক ডকুমেন্ট রেডি করতে হবে। অবশ্যই ব্যাংক। আপনি টার্গেট নিচ্ছেন, আপনি বাইরে ঘুরতে যাবেন, আপনার এটি না হলে আপনি অন্য জায়গায় অ্যাপ্লাই করবেন, সেখানে তো আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আচ্ছা। ব্যাংক তো লাগবে অবশ্যই। এবং এই কোশ্চেন থেকে আপনার এই কথা থেকে আমার মাথায় একটা কোশ্চেন আসলো যে ধরেন আমাদের দেশে লোকজনরা ভাবে ইতালি থেকে পড়তে আসে না। কারণ ইতালি হচ্ছে বাংলাদেশের কাছে, আমাদের দেশের লোকজনের কাছে অনেক আগে থেকেই পরিচিত। ইউরোপের যতগুলো কান্ট্রি আছে সবগুলো কান্ট্রির মধ্যে সবাই ইতালিকে সবার আগে ছিল। জি। এবং কেউ যদি মনে করে যে ইতালি গেছে তাহলে সে ইউরোপ চলে গেছে। আর ইউরোপ গেছে কোথায় থাকে? ইতালি। আচ্ছা, এখন আমরা যারা স্কুলে গেছি ইতালিতে পড়াশোনা করতে আসছি, অনেক মনে ধারণা আছে যে ইতালিতে পড়াশোনা করতে আসে না, ইতালিতে কামড়া দিতে আসে। এখন এই ক্ষেত্রে আপনার কি মতামত যে আসলে এখানে মানুষজন কি পড়াশোনা করতেছে নাকি এখানে পড়াশোনার মান কিরকম? না, পড়াশোনার মান তো অবশ্যই ভালো। ইউরোপিয়ান একটা ডিগ্রি আপনি পাবেন, যেখানে আপনি ইউনিভার্সিটি র্যাঙ্কিং পাইতেছেন আপনি 200 থেকে 250 মধ্যে। তাহলে র্যাঙ্কিং যখন দিতেছে, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 200 থেকে 250 মধ্যে আসতেছে, তাহলে পড়াশোনার মান তো অবশ্যই ভালো।
এমনি তো র্যাঙ্কিং আসে না। ইতালি কিন্তু মেডিকেল সেক্টরের দিক থেকে অবশ্যই। অনেক আগে। অবশ্যই। এবং এখানে কেউ যদি মেডিকেল সেক্টর পড়তে আসে বা চান্স যদি কেউ এখানে পড়তে আসে, যদিও এখানে মেডিকেল সেক্টরটা তারা ওদের ওদের ল্যাঙ্গুয়েজে পড়ায়, ইংলিশে পড়ায় কিনা আমার জানা নেই, তবে আমি যতটুকু জানি ওরা হচ্ছে এই সেক্টরটা ইংলিশ তো অবশ্যই আছে, কিন্তু ওরা প্রিফার করে ওদের ওন ল্যাঙ্গুয়েজ, ওন ল্যাঙ্গুয়েজে ওরা এই জিনিসটা পড়ায় এবং ওরা এই দিক দিয়ে অনেক ডেভেলপ। এবং এবং আমি যদি অ্যাড করি এর সাথে, আমি নোটসটা পাদকার কথা যদি অ্যাড করি, তো এরা কিন্তু রিসেন্ট টাইমে এদের ম্যাক্সিমাম বায়োলজিক্যাল ফিল্ডের কোর্সগুলো কিন্তু ইংলিশে ইন্ট্রোডিউস করা শুরু করছে। যেমন আমি যে সাবজেক্টে আছি, এই সাবজেক্টটা কিন্তু ইংলিশে হচ্ছে আমরা সেকেন্ড ব্যাচ, এর আগ পর্যন্ত এটা কিন্তু ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে হতো। এখন আমরা সেকেন্ড ব্যাচ, এবং মজার বিষয় হচ্ছে এই সাবজেক্টের ডিমান্ডটা মোটামুটি অন্যান্য সাবজেক্টের চেয়ে দেখলাম যে বেশি, কারণ অন্যান্য সাবজেক্টে যতগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে আমি কথা বলছি, দেখা গেলো ক্লাসে যদি 50 জন থাকে, তো সেইখানে 40 জন ইটালিয়ান, 10 জন ইন্টারন্যাশনাল, বা 4 জন ইন্টারন্যাশনাল এরকম পাইছে, বাকি 45 জন হচ্ছে আপনার ইটালিয়ান। আর আমার ডিপার্টমেন্টে 50 জনের মধ্যে মোর দ্যান 50% ইন্টারন্যাশনাল, আর বাকি টুকু হচ্ছে ইটালিয়ানদের ফিল আপ করা আর কি। আচ্ছা, আমার ডিপার্টমেন্টে ইতালিয়ান আছে ভালোই, হ্যাঁ, ওরা সবাই এনভায়রনমেন্ট বেশি পছন্দ করে। আচ্ছা, যাই হোক, এখন তাহলে এখন আপনার কেমন লাগতেছে বলুন? যেহেতু আপনি ইতালিতে চলে আসছেন, অলমোস্ট প্রায় 2 মাস এখানে কাটা হয়েছে, জি, কেমন লাগতেছে? এর মধ্যে কোথাও ঘুরতে গেছেন কোন সিটিতে? হ্যাঁ, এর মধ্যে আমি 2 জায়গায় ঘুরতে গেছি অলরেডি। তো একটা সিজন হচ্ছে ভেনিস, আর একটা হচ্ছে উদিন। এই দুইটা শহর আমি ঘুরে আসছি। যাক, ভেনিস তো সবাই ঘুরতে যায়, আসলে সবাই ঘুরতে। আমি নিজেও দুবার ঘুরে আসছি ভেনিস থেকে। ভেনিস আসলে খুব একটা সুন্দর একটা সিটি, পানির উপরে ভাসমান ফ্লোটিং সিটি বলা চলে। জি। ওকে, আচ্ছা, এইখানে ধরেন যদি অন্য কেউ আসতে চায় বা স্টুডেন্ট যদি আসছে, এখন সে চিন্তা করতেছে জীবনযাত্রার মানটা কিভাবে যাবে বা সেখানে সার্ভাইভ করতে পারবে কিনা, ইকোনমিক্যালি সে সাপোর্ট পাবে কিনা। যেমন অনেক স্টুডেন্ট চিন্তা করে যে আমি বাইরে যাচ্ছি, পড়াশোনার পাশাপাশি অবশ্যই ইনকামের দিকে ফোকাস করা। এইখানে কাজের অপরচুনিটি বা সে ফিউচারে যদি এখানে তার লাইফ স্টে করতে চায়, এই ক্ষেত্রে আপনার কি মনে হতে পারে যে আসলে তার পক্ষে করা সম্ভব কি না? আমি যদি একদম পড়ালেখার খরচ সহ বলি, তো এখানে যেহেতু দিল্লিতে কিন্তু অনেক স্কলারশিপের ব্যবস্থা আছে, ডিপার্টমেন্টাল স্কলারশিপ আছে, রিজনাল স্কলারশিপ আছে। তো যদি কেউ হচ্ছে 30 সেপ্টেম্বরের ভিতরে সব কিছু সে কমপ্লিট করতে পারে, তাহলে সে কিন্তু কোনো না কোনো ভাবে একটা স্কলারশিপের সাথে এঙ্গেজ হয়ে যায়। আপনি শুধু দুইটাই স্কলারশিপ বলছেন, স্কলারশিপ কিন্তু আরো আছে। ইতালিতে হিউজ লেভেলের স্কলারশিপ আছে। ইভেন আমি আপনাকে বলি, এখানে যে একটা ফুড ডেলিভারি কোম্পানি আছে, নাম হচ্ছে ডেলিভার, ওরা স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিচ্ছে, তোমরা পড়াশোনা করো। আচ্ছা। এখানে একটা সিম কোম্পানি আছে, নাম হচ্ছে ইলিয়াদ, ওরা স্টুডেন্টদের স্কলারশিপ দিচ্ছে 8,000 ইউরো দিয়ে। আর ডেলিভারি যে কথা বললাম, এরা স্কলারশিপ দিয়ে 5,000। তো এরকম আরো অনেক স্কলারশিপ আছে। রিজনাল স্কলারশিপ তো আছে, যেটা সবচেয়ে বেশি পরিচিত আছে। পাশাপাশি আছে যেটা আপনি এখানে বললেন যে ডিপার্টমেন্টাল স্কলারশিপ, মেরিট বেস স্কলারশিপ আছে, এক্সিলেন্স স্কলারশিপ আছে, আর একটা সবচেয়ে ডিমান্ডেবল স্কলারশিপ হচ্ছে ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। জি। এখন তো তাহলে বলা চলে যে ইতালিতে পড়াশোনা করাটা বলতে গেলে একবারে ফ্রি নাকি? জি, একেবারে একেবারে বলতে ভুল হবে, পুরোপুরি ফ্রি। পুরোপুরি। আচ্ছা, এবার কাজের বিষয়টা। কাজের বিষয়টা হচ্ছে আপনি এখানে ভিসার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি স্টুডেন্ট ভিসা হিসেবে আপনি হচ্ছে সপ্তাহে এই বছরে, সরি আমি বললাম, সপ্তাহে 20 ঘন্টা আপনি হচ্ছে কাজ করার অনুমতি পাবেন, এবং আপনি ন্যূনতম ভাষাটা জানা থাকলে আপনি এই কাজগুলো হচ্ছে আবেদন করে কাজগুলো আপনি করতে পারবেন। তো আসার পরে মিনিমাম কমিউনিকেশনের জন্য যে ভাষাটুকু শেখা দরকার, এটুকু শিখলে সে আশা করি একদম ছাত্র হিসেবে সে নিজের হাত খরচ তোলার জন্য কিছু না কিছু করতে পারবে। পাশাপাশি ফ্যামিলিও কিছু সাপোর্ট করতে জি, অবশ্যই তা তো পারবেই, কারণ যেহেতু সে ফ্রি করতেছে, তার পড়াশোনার মতো কোনো খরচ লাগতেছে না, তো সে নিজের খাওয়া দাওয়া বাদে যেটুকু থাকে সেটা সে ফ্যামিলিকে প্রোভাইড করতে পারবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষের দিকে চলে আসছি অনেক আশা করি। প্রোগ্রামে। এখন আপনি শেষ মুহূর্তে আমাদের দর্শকদের জন্য কোনো পরামর্শ বা তাদের জন্য কিছু বলতে চান কিনা আপনার মন থেকে? আমার পরামর্শ থাকবে যে এখানে যদি কেউ পড়াশোনা করতে চায়, তাইলে হচ্ছে সে যেন তার যে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা এখানে খুব সতর্ক থাকে, বিশেষ করে ব্যাংকের যে ডকুমেন্টগুলো আছে, শুধু ব্যাংকের ডকুমেন্ট না, সব ডকুমেন্টই সুন্দরভাবে প্রপারলি সাবমিট করার কথা বলবো। আর হচ্ছে মানুষের কথায় ডাইভার্ট
কিছু নিয়ম কানুন মেনে সুন্দরভাবে যেন সে অ্যাপ্লাই করে এবং সব কিছু উইদিন টাইম লিমিটের মধ্যে যেন করে। যেমন স্কলারশিপের যে বিষয়টা, সবাই কিন্তু বেশিরভাগই নির্ভরশীল হয়ে আসে স্কলারশিপের উপরে। তো এই 30 সেপ্টেম্বর এমন একটা ডেডলাইন, এই ডেডলাইন আপনি মিস করলে কিন্তু আপনার জীবনের একটা বছর কিন্তু অনেক কষ্টে যাবে। আপনি চেষ্টা করবেন আপনার যাবতীয় সবকিছু মানে সবকিছু এখানে ইতালিতে ঢোকা পর্যন্ত আপনি 30 সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করে দেবেন। সাথে একটা জিনিস আমি অ্যাড করতে চাই, কেউ যদি ইতালি অ্যাপ্লিকেশন করে অবশ্যই তার সঙ্গে ধৈর্য রাখতে হবে, কারণ এখানে একটা বছর সময় লাগে, অলমোস্ট 1 ইয়ার। জি, অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত আপনার অলমোস্ট 1 ইয়ার সময় লাগে। জি, তা তো অবশ্যই। ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে বলার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমার। কেউ যাই হোক, আমরা যতটুকু পারছি ইত্যাদিতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনের ব্যাপারে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য, পাশাপাশি জুনায়েদ ভাই আমার চেষ্টা করছে যে আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য যে কি কি জিনিসগুলোতে ফোকাস দেওয়া উচিত। ধন্যবাদ আপনাদের জীবন এতক্ষণ চাও বাংলাদেশ প্রোগ্রামের সাথে থাকার জন্য। আশা করি আজকের এই প্রোগ্রামটি আপনাদের ভালো লাগবে এবং এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ইনফরমেশন এবং সাথে বিভিন্ন অনুপ্রেরণা পাবেন। যদি আমার এই প্রোগ্রামটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কারো কোনো আরও কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন পর্বে নতুন এক অতিথির সাথে। আসসালামু আলাইকুম।